মূল সংকটের জায়গাটা তৈরি করছে জামাত ইসলাম এবং এনসিপি, নতুন দল এনসিপি। এই দুইটা দল শুরু থেকেই তাদের সমস্ত আচরণে, তাদের কর্মকাণ্ডে সব সময় মনে হয়েছে তারা নির্বাচনটা যে কোনো উপায়ে পেছাতে চায়। নির্বাচন পিছিয়ে তারা তাদের মতো করে প্রশাসন সাজিয়ে তাদের যে সুবিধা আদায়, সেটা নৈতিক বা অনৈতিক উভয় পদ্ধতিতে বাংলাদেশের রাজনীতিতে বা প্রশাসনে যেটা হয় সেটা করবার জন্য তারা আরও সময় দরকার বলে মনে করছে, এটা তাদের কার্যক্রমে মনে হয়। সেই কারণে নতুন নতুন বিষয় সামনে এনে জটিলতা তৈরি কিন্তু একের পর এক করেছে। বিএনপি একদম শুরু থেকেই নির্বাচনমুখী ছিল, নির্বাচন চেয়েছে। 5ই আগস্ট গণঅভ্যুত্থানের 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে বিএনপি নির্বাচন দাবি করেছে যথাশিগগির। 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল, তারপর সেটা যত দ্রুত সম্ভব, তারপর ডিসেম্বর টাইমলাইন দিয়েছে। পরে যখন প্রধান উপদেষ্টা প্রতিনিধিদের নিয়ে লন্ডন বৈঠকে গেলেন এবং তিনি আশ্বস্ত করলেন যে নির্বাচন তিনি দেবেন, তবে সময় ফেব্রুয়ারি এরকম একটা ধারণা করলেন, তখন বিএনপি এই বিভাজন আরও যাতে না বাড়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং একটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, তাই নিজেদের তাদের অবস্থানে অনড় না থাকে ফেব্রুয়ারি টাইমলাইন ধরে তারা মেনে নিল। কিন্তু এরপরে এই জামায়াত ইসলাম এবং এনসিপি দেখবেন যে এই একেবারে নাই ইস্যুকে ইস্যু করে সামনে নিয়ে আসে। যেমন নিম্নকক্ষে পিআরের বিষয়টা ঐকমত্য কমিশনের আলোচনার কোনো এজেন্ডাভুক্ত বিষয়ই ছিল না, সেখানে তারা ওইটাকে বড় করে সামনে এনে মাঠের কর্মসূচিতে চলে গেল। এবং তাও এখন যেটা করছে মানববন্ধন কয়েকদিন ধরে বা লিফলেট বিতরণ, এটা ধরেন গণসংযোগ কর্মসূচি, কিন্তু এর আগে যেটা করলো বিক্ষোভ থেকে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে, তার ফলে এটা সরকারের উপরে একটা চাপ প্রয়োগের প্রক্রিয়া। তো তারা যদি এই সরকার দুর্বল বলে তাদের উপর চাপ প্রয়োগ করে তারা যা চায় সেটা আদায় করতে চায়, তাহলে বিএনপি যেটা চায় না সেটা আদায় করে নিবে, তাহলে বিএনপিও প্রতিপক্ষ হিসেবে যদি মাঠের কর্মসূচি দেয় যে আমরা ওই সরকারের উপর চাপ প্রয়োগ করব যাতে ওই জামায়াতের অনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে, তাহলে সেই কর্মসূচি পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি হতো, সহিংসত হতে পারতো, দেশ অন্যদিকে চলে যেতে পারত। জামায়াত ইসলাম বিএনপিকে এইরকমভাবে মাঠে ইনভাইট করেছিল, কিন্তু আমার ধারণায় বিএনপি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে যে বাংলাদেশের যাতে একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে উত্তরণ ঘটে, সেই ধৈর্যের পরিচয় দিয়ে বিএনপি কোনো ওইরকম কর্মসূচিতে যায়নি। এরপরে এই বিভিন্ন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি অঙ্গীকার করছে যে তারা কত দিনের মধ্যে কিভাবে বাস্তবায়ন করবে, যেগুলো একমত হয়েছে সেগুলোর ব্যাপারে সবাই সই করবে। কিন্তু এই দলগুলির একটা মনস্তাত্ত্বিক সংকট হচ্ছে, তারা মনে প্রাণে ধরে নিয়েছে যে ক্ষমতায় বিএনপি আসবে। তো বিএনপি ক্ষমতায় আসলে এসে বিএনপি যাতে স্বাধীনভাবে দেশ চালাতে না পারে, তাদের আষ্টি পৃষ্টি কীভাবে বাধা যায়, সেই জন্য নানান সাইজের নানান মাপের রশি তারা তেল মাখিয়েছে, গ্রিজ মাখিয়েছে, যে ধরতে হবে, তাদের বাঁধতে হবে। এই বাধার অপচেষ্টা বলেন বা চেষ্টা বলেন, সেটাকে ওভারকাম করার চেষ্টা বিএনপি করছে এবং ওরা বিএনপিকে বাঁধতে চাইছে। এই খেলাটা চলছে এতদিন ধরে। না হলে যদি বিএনপি যেটা অঙ্গীকার করছে, 91-র তুলনা দিয়ে বিএনপির প্রতি অবিশ্বাসকে এরা ছড়াচ্ছে, কিন্তু 91-র পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি কিন্তু এক না। ধরেন এই 30-34টা দল দাঁড়িয়ে এই অঙ্গীকারনামায় সই করছে এবং অঙ্গীকার করছে সনদে, সেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, মানুষের হাতে হাতে এই সব রেকর্ড চলে যাচ্ছে মুহূর্তের মধ্যে। এই বিএনপি যদি 2 বছরের মধ্যে নির্বাচনের পরে যদি তারা মানুষের ভোটে রাষ্ট্র পরিচালনা আসে, তাহলে যে এটা বাস্তবায়ন করবে অঙ্গীকার করলো, এটা না করলে তারা অঙ্গীকার ভঙ্গকারী হিসেবে জনধিকৃত হবে, প্রচার হবে এইভাবে। সুতরাং বিএনপি না চাইলেও অঙ্গীকার করলে সেটা বাস্তবায়ন না করে পারবে না। অথচ বিএনপির সেটা আস্থা না রেখে এরা নতুন করে আনলো গণভোট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, গণভোট ছাড়া এটা মানবেই না, সে গণভোটের প্রক্রিয়াও জটিল। 84টার মধ্যে কোনোটা সবাই একমত, কোনোটা আংশিক একমত, কোনোটা 5টা ধারা আছে এই থিমের সঙ্গে বিএনপি একমত, বা কোনো দল ধরেন ধারায় আপত্তি আছে, সেটাকে আপনি গণভোটে কিভাবে আনবেন, একটা জটিল প্রক্রিয়া। তারপরেও বিএনপি এই জটিলতা যাতে আরও না বাড়ে তার স্বার্থে নমনীয় হয়ে বলল ঠিক আছে গণভোট দেন, তবে গণভোটটা জাতীয় নির্বাচনের সঙ্গে দেন। কিন্তু এই জামায়াত ইসলাম এবং এনসিপি কি চাইছে যে গণভোটটা নভেম্বরে দিতে হবে। উদ্দেশ্য কি? বাংলাদেশে গণভোট এ পর্যন্ত 3টা গণভোটের ইতিহাস আছে, আপনি জানেন।
দুইটা প্রশাসনিক গণভোট, একটা সাংবিধানিক গণভোট। সেই গণভোট জিয়াউর রহমানের সময় 19 দফার পক্ষে হ্যাঁ বা না একটা গণভোট, এরশাদের সময় তার পক্ষে অনুমোদন হ্যাঁ বা না একটা গণভোট, 91 সালে দ্বাদশ সংশোধনী নিয়ে যে পার্লামেন্টারি সিস্টেমে ঢুকবে সেটা হ্যাঁ বা না একটা গণভোট। সেই গণভোট এক ধরনের হয়েছে, কিন্তু গণভোটের অভিজ্ঞতা হচ্ছে হ্যাঁ কত শতাংশ পড়েছে বা না কত শতাংশ পড়েছে সে নিয়েও নানা প্রশ্ন আছে। যেখানে একটা জাতীয় নির্বাচনে ভোটারদেরকে নানানভাবে বুঝিয়ে মোটিভেট করে তাদের গাড়ি ভাড়া দিয়ে এজেন্ট নিয়োগ করে বাড়ি বাড়ি থেকে ভোটার এনে তারপর ভোট দেওয়াতে হয় এই দেশে, এরকম করা হয়, সেখানে হেনা ভোটে মানুষের মধ্যে ধারণা কাজ করে আমি গেলেও যা না গেল তাই কি হবে, আর মানুষ হেনা ভোট দিতে যেতে চায় না। সেই অবস্থায় নভেম্বরে ভোটারদের কি করে কেন্দ্রে আনবে সেই হিসাব নাই। আর বিএনপি তো এই নভেম্বরে ইচ্ছুকই না, তার মানে বিএনপি সমর্থকরা আসবে না, আওয়ামী লীগ পতিত এবং তাদের জোটভুক্তরা তারা আসবে না, তাহলে এই গণভোটে যাবে কারা? সেই নির্বাচনটা জোর করে আদায় করার অর্থ হচ্ছে এই নির্বাচন করতে গিয়া এই জামায়াত ইসলাম বা এনসিপি বা যারা চায় তারা এমন একটা গোলযোগ করে এমন একটা ক্ষেত্র তৈরি করবে, তারা প্রশ্নবিদ্ধ করবে এই নির্বাচন কমিশনকে এবং এই সরকারকে যে তাদের অধীনে এই একটা গণভোটই সম্পন্ন করতে পারে না, জাতীয় নির্বাচন কি করবে? অতএব বাংলাদেশে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয়নি, 4 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সব কিছুর মূলে দেখবেন সব ইকুয়েশন কৌশল সব মিলিয়ে এই দলটির বিশেষ করে জামায়াত ইসলামের একদম একতরফাভাবে ঘুরে ফিরে কৌশলে অবস্থান হচ্ছে নির্বাচন পেছানো। তারা মুখে বলছে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আপত্তি নাই, কিন্তু এমন এমন শর্ত জুড়ে দিচ্ছে যে সেই শর্ত পালন করে নির্বাচন হওয়া সম্ভব নয়, আবার শর্ত পালন না করে নির্বাচন হতে দিবে না। এনসিপি কখনো কখনো একটু নমনীয় হয়, কখনো কখনো আবার কলিজা ছিঁড়ে একেবারে রাস্তায় ফেলে দিতে চায়, কখনো বলে শাপলা না থাকলে কমিশনই থাকবে না। কি আশ্চর্য কথা, যে জিনিস তালিকায় নাই সেই জিনিস তাদের দিতে বাধ্য করবে। এনসিপির ভয়েই তো আমার ধারণা নির্বাচন কমিশন শাপলাকে তালিকাভুক্ত করতে পারে নাই, কারণ শাপলাকে তালিকাভুক্ত করলে প্রথম দাবিদার হিসেবে আবেদনকারী হিসেবে এই শাপলা দিতে হবে নাগরিক ঐক্যকে, আর নাগরিক ঐক্যকে যদি শাপলা দেয় তাহলে এনসিপি যেই পরিস্থিতি করবে মানিজ্যত নিয়ে কেউ থাকতে পারতো না কমিশনের। সুতরাং তারা দেখেছে এই শাপলা অন্তর্ভুক্ত করা মানে আইনি জটিল তো এটা যাই থাক সেটা না হয় বিবেচনায় নিত, কিন্তু শাপলা অন্তর্ভুক্ত করলে অবধারিতভাবে এনসিপিকে দিতে হবে, না দিলে গোলযোগ তৈরি হবে, ওরা ঝামেলা করবে। তাইলে যে প্রাপ্য তাকে বঞ্চিত করে আরেকজনের কাছে নথি স্বীকার যদি করে যদি মার্কআপ দিতে হয় তাহলে প্রথম পরাজয় কিন্তু কমিশনের হয়ে যায়। তারা কৌশলগতভাবে আমার ধারণা এনসিপির এই যে বল অনৈতিকভাবে বল প্রয়োগ এই কারণেই এই প্রতীকটা তালিকাবদ্ধ শেষ পর্যন্ত করেনি। এখন তারা আবার বাধ্য করছে তালিকাভুক্ত করতে হবে এবং দিতে হবে মার্কা। কীরকম যে একটা অনাচার, কীরকম যে অনৈতিক দাবি, অনৈতিক বল প্রয়োগের প্র্যাকটিসের মধ্যে যাচ্ছে, যাদের কাছে আমরা নতুন রাজনীতি আশা করেছিলাম, তারুণ্য নির্ভর রাজনীতি, যারা জীবন তুচ্ছ করে মাঠে নেমেছিল এই গণতন্ত্র উদ্ধারের জন্য, স্বৈরাচার ফ্যাসিবাদের পতনের জন্য, পতনের পরে রাজনৈতিক দল করে তাদের মধ্যে লোভ, তাদের মধ্যে নানা প্রাপ্তির হিসাব নিকাশ, অর্থ লোভ, পদের লোভ, নারীর লোভ, নানান রকমের লোভের মধ্যে পড়ে গেল এই তরুণ শক্তিটা, যাদের নিয়ে আমরা খুব আশাবাদী হয়ে তাকিয়েছিলাম। জামায়াত ইসলাম একদিকে ধর্ম নিয়ে অপব্যাখ্যা দেয়, একদিকে মন্দিরে গিয়ে বলে এই রোজা পূজা মুদ্রার এপিট ওপিট, আর একদিকে আবার হিন্দু শাখা খোলে, আর একদিকে লোগো চেঞ্জ করে, আর একদিকে আবার বলে আল্লাহর আইন কায়েম করবে। তা আল্লাহর আইন কায়েম করলে তাহলে আবার এইসব ছাড় যেসব হচ্ছে সে কি করে হয়, এক গোজামিল নিয়ে আগাচ্ছে। আর প্রতি কথায় বিএনপিকে কিভাবে মেলাইন করা যায়, তাদের ছোট করা যায়, অপদস্থ করা যায়। বিএনপির অনেক ত্রুটি আছে, অনেক ভুল আছে, কিন্তু তারপরও একটা জিনিস উই মাস্ট অ্যাপ্রিসিয়েট, তারা গত কয়েকটা মাসে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে শুধুমাত্র সুষ্ঠুভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবার স্বার্থে। ধন্যবাদ।